আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে আমি রাশিদুল ইসলাম নতুন আরো একটি টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি কোরিয়ান যুক্ত ব্যঞ্জনবর্ণ পাঁচটি। পূর্বের ক্লাসে আমরা মৌলিক ব্যঞ্জনবর্ণ শিখেছি। তো আশা করি যারা যারা মৌলিক ব্যঞ্জনবর্ণের ক্লাসটি করেছো তারা কি সহজেই যুক্ত ব্যঞ্জনবর্ণের যে ক্লাসটি বুঝতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আসো প্রিয় বন্ধুরা, আমরা যুক্ত ব্যঞ্জনবর্ণ এটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করে নিই। তাহলে দেখো, যুক্ত এটাকে ইংরেজিতে বলে ডাবল। কি বলে? ডাবল। তাহলে তুমি কি ডাবল করবে? ব্যঞ্জন বর্ণ, তাই না? তাহলে কি ব্যঞ্জন বর্ণ? অর্থাৎ আমরা যে মৌলিক ব্যঞ্জন বর্ণটা শিখছি সেই মৌলিক ব্যঞ্জন বর্ণটা কি করে দিব? ডাবল করে দিব। কি করে দিব? ডাবল করে দিব। এখন এই যে ডাবল করব, ডাবলের পরে অ্যাকচুয়ালি কি উচ্চারণটা আসবে, তাই না? তাহলে উচ্চারণটা আসবে শাং। কি আসবে? শাং। এটা যদি আমরা বলি বাংলায় শাং, তাহলে এই শাংকে কোরিয়ান ভাষায় আমরা লিখতে পারি এইভাবে, শাং। তাহলে এখন প্রিয় বন্ধুরা খেয়াল করে দেখো, আমরা কি আলোচনা করব? যুক্ত ব্যঞ্জন বর্ণ, যেটাকে আমরা বলতে পারি কি শাং ব্যঞ্জন বর্ণ বলা যেতে পারে। প্রিয় বন্ধুরা খেয়াল করে দেখো, প্রথম ক্লাসে তোমরা বা মৌলিক ব্যঞ্জন বর্ণের প্রথম ক্লাসে পড়েছো বর্ণটি। আশা করি সবাই চিনতে পেরেছো বর্ণটির নাম কি? গিয়ক। কি নাম? গিয়ক। এই গিয়ককে আমরা যখন ডাবল করে দিব, কি করে দিব? ডাবল করে দিব, তখন এটা উচ্চারণ হয়ে যাবে সাংগিয়ক। কি হয়ে যাবে? সাংগিয়ক। ভেরি গুড। দেখো পরবর্তী বর্ণটি খেয়াল করো, দ্বিগুত। কি বর্ণ? দ্বিগুত। এই দ্বিগুত বর্ণটিকে যখন আমরা ডাবল করে দিব তখন হয়ে যাবে সাংদ্বিগুত। কি হয়ে যাবে? সাংদ্বিগুত। অর্থাৎ আমরা যে মৌলিক ব্যঞ্জন বর্ণ পড়েছিলাম সেই ব্যঞ্জন বর্ণের যে উচ্চারণ সেটি থাকতেছে, শুধুমাত্র ডাবল লেখার কারণে সাং যুক্ত হচ্ছে। কি যুক্ত হচ্ছে? সাং যুক্ত হচ্ছে। পরবর্তীতে খেয়াল করো, কি লিখেছি আমরা? বিয়োগ লিখেছি। কি? বিয়োগ। যখন এই বিয়োগটাকে ডাবল লেখা হয় তখন কি হয়ে যায়? সাংবিয়োগ। পরবর্তীতে খেয়াল করো, বর্ণটির নাম কি? সিউত। কি নাম? সিউত। এই সিউত বর্ণটিকে যখন আমরা ডাবল লিখি তখন হয়ে যায় কি? সাংসিউত। পরবর্তীতে আরেকটি বর্ণ আছে, বর্ণটির নাম কি? জিউত। যখন জিউতকে আমরা ডাবল লিখবো কি হয়ে যাবে? সাংজিউত। কি হয়ে যাবে? সাংজিউত। প্রিয় বন্ধুরা খেয়াল করে দেখো, মৌলিক ব্যঞ্জন বর্ণের মতো যুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণের কি নিয়মটা কি সহজে আয়ত্ত করার সুযোগ নেই বা কোনো সহজ টেকনিক নেই। এজন্য তোমাকে মনে রাখতে হবে মুখস্থ আকারে। তাহলে সাংঘিক এর উচ্চারণ স্থানটা দেখে নাও। প্রথমে বসলে ক উচ্চারিত হয়। কি উচ্চারিত হয়? ক। মাঝে বা শেষে বসলে কয় কয় সংযুক্ত আকারে উচ্চারিত হয় এবং শব্দের নিচে বসলে ক উচ্চারিত হয়। অনুরূপ ভাবে সাং দ্বিগুণ শব্দের প্রথমে বসলে ত উচ্চারিত হয়, মাঝে বা শেষে বসলে তয় তয় সংযুক্ত আকারে উচ্চারিত হয় এবং শব্দের নিচে বসে না। অনুরূপ ভাবে সাং বিয়োগ প্রথমে বসলে প উচ্চারিত হয়, মাঝে বা শেষে বসলে পয় পয় সংযুক্ত আকারে উচ্চারিত হয়, শব্দের নিচে বসে না। সাংশিউত প্রথমে বসলে তালবস্য এর মতো উচ্চারিত হয়, মাঝে বা শেষে বসলে তালবস্য বা মূর্ধন্য ষ এর মতো উচ্চারিত হয়, শব্দের নিচে বসলে ত উচ্চারিত হয়। জিউত এই বর্ণটা কি একদমই ব্যতিক্রম। শব্দের প্রথমে বসলে চ উচ্চারিত হয়। কি উচ্চারিত হয়? চ। মাঝে বা শেষে বসলে চয় চয় সংযুক্ত আকারে উচ্চারিত হয়, শব্দের নিচে বসে না। তাহলে প্রিয় বন্ধুরা খেয়াল করে দেখো, যুক্ত ব্যঞ্জন বর্ণ মৌলিক স্বরবর্ণের মতো প্রতিটি বর্ণ কি বাচ্ছিমে বসে না, অর্থাৎ নিচে বসে না। তাহলে তিনটি বর্ণকে আমরা বাচ্ছিমে কোনোদিনই কি পাবো না। কেন পাবো না? এটা কি এই বর্ণগুলার কি কোনো ব্যবহার কি নিচে পাওয়া যায় না, অর্থাৎ বাচ্ছিমের মধ্যে পাওয়া যায়নি। তাহলে কি খেয়াল করে দেখো,
আমরা একটু পর্যালোচনায় চলে আসি। গিয়ক যখন ডাবল হয়ে যায় তখন বর্ণটির উচ্চারণ হয় সাংগিয়ক। সাংগিয়ক যদি শব্দের প্রথমে বসে ক, মাঝে পাশে এসে বসলে কয় কয় সংযুক্ত এবং শব্দের নিচে বসলে ক। অনুরূপভাবে সাংদিগুত যদি শব্দের প্রথমে বসে ত, মাঝে পাশে এসে বসলে তয় কয় সংযুক্ত এবং শব্দের নিচে বসে না। বিয়োগ যখন ডাবল হয়ে যায় তখন হয়ে যায় সাং বিয়োগ। উচ্চারণের স্থানটা হচ্ছে কি, প্রথমে বসলে প, মাঝে পাশে এসে বসলে পয় পয় সংযুক্ত আকারে বসে। শিউত যখন যুক্ত হয়ে যায়, ডাবল হয়ে যায়, তখন হয়ে যায় সাংজিউত। শব্দের প্রথমে বসলে তালবস্য, মাঝে পাশে এসে বসলে তালবস্য মূর্ধন্য এবং শব্দের নিচে বসলে ত। অনুরূপভাবে সাংজিউত বর্ণটি খেয়াল করো, শব্দের প্রথমে বসলে চ, মাঝে পাশে এসে বসলে চয় চয় সংযুক্ত। তাহলে এই যে আমরা বর্ণগুলা লিখলাম, তাহলে কি এই বর্ণগুলা দিয়ে দেখো কি আমরা শব্দ তৈরি করার চেষ্টা করি। কিভাবে শব্দ তৈরি করব? যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে কি স্বরবর্ণের যে মিলিত রূপ সেটা দিয়ে কি আমরা শব্দ তৈরি করব। তাহলে দেখো, খেয়াল করে দেখো, এই সাং শিউত দিয়ে কি আমরা একটা সহজ শব্দ তৈরি করি। দেখো প্রিয় বন্ধুরা, খেয়াল করে দেখো, প্রথমে আছে কি সাংসুত। তাহলে সাংসুত শব্দের প্রথমে বসলে তালবস্য হয়, তাই না? তাহলে তালবস্যের সাথে কি আছে? আকার আছে। কি আছে? আকার। তাহলে কি হয়ে গেছে? সা। খেয়াল করে দেখো, পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম দ্বিগুত যদি শব্দের মাঝে বা শেষে বসে দ উচ্চারণ হয়। কি উচ্চারণ হয়? দ। তাহলে দ এর সাথে আকার যুক্ত করে দিলে কি হয়ে গেছে? সাদা। তাহলে এই সাদা মানে কি? সস্তা। এই সাদা মানে কি? সস্তা। আবার আছে কি প্যাকিং, প্যাকিং করা বা প্যাকেজ করা। কি করা? প্যাকেজ করা। পরবর্তীতে খেয়াল করো, আমরা আরো একটি বর্ণ লিখতে পারি। বর্ণটি হচ্ছে কি সাংজিউত দিয়ে। কি দিয়ে? সাংজিউত দিয়ে। তাহলে সাংজিউত যদি শব্দের প্রথমে বসে তাহলে কি উচ্চারণ হয়? স উচ্চারণ হয়। তাহলে চ এর সাথে আকার চা, দ্বিগুত শব্দের মাঝে বা শেষে বসলে দ, এর সাথে আকার দা। তাহলে চাঁদা। চাঁদা মানে কি? নোনতা বা লবণাক্ত। এই যে প্রিয় বন্ধুরা, 4টি ক্লাসের মাধ্যমে কি তোমরা এখন শব্দ উচ্চারণ করতে পারতেছো এবং কি শব্দের অর্থ জানতে পারতেছো। আশা করি কি আমাদের পরবর্তী আর 2টি ক্লাসের মাধ্যমে তোমরা কোরিয়ান ভাষা সাবলীল ভাবে রিডিং পড়তে পারবে। তো আজ এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই কি আমার পাশে থাকবেন। আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম।